আমরা আমাদের হাতের যে কাঠগুলো আছে এই কাঠগুলো কিংবা হাতের এই তাসগুলোকে কিন্তু আমরা চাইলে বদলাতে পারবো না, কিন্তু আমরা চাইলেই আমাদের খেলার যে ধরনটা আছে সেই খেলার ধরনটা কিন্তু পাল্টাতে পারি এবং পাল্টিয়ে আমাদের খেলায় কিন্তু আমরা জয়লাভ করতে কিন্তু পারি। এই যে গুরুত্বপূর্ণ কথাটি যিনি বলেছেন তিনি হচ্ছেন জনপ্রিয় লেখক আসলে র্যান্ডি পাউশ। আজকে আমার কাছে র্যান্ডি পাউশের একটা কিন্তু বই রয়েছে। তো আপনাকে যদি বলা হয় আজকে আপনার জীবনের শেষ দিন কিংবা আগামীকালই আপনার জীবনের শেষ দিন, আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিংবা আপনার যারা উত্তরাধিকারী রয়েছে তাদের জন্য আপনি এই পৃথিবীতে কী রেখে যাবেন, আপনাকে যদি এরকম প্রশ্ন করা হয় তবে আপনি সেই সম্পর্কে আসলে কি বলবেন? মেলন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের প্রফেসর র্যান্ডি পশকে তার জীবনের শেষ বক্তৃতা হিসাবে একটি স্পিচ দিতে বলা হয়েছিল। ওই স্পিচটির নাম ছিল দ্য লাস্ট লেকচার। আজকে আমার কাছে সে বইটি রয়েছে। এই বইটির নাম হচ্ছে দ্য লাস্ট লেকচার। বইটি লিখেছেন র্যান্ডি পাউশ। বইটি সারা পৃথিবীতে 5 মিলিয়নেরও বেশি কপি কিন্তু বিক্রিত হয়েছে, যদিও এখানে 15 মিলিয়ন লেখা আছে, কোথাও 5 মিলিয়ন লেখা, কোথাও 15 মিলিয়ন লেখা, আসলে একজাক্ট কোনটা রাইট এটা আমি এখনও জানি না। তো এই র্যান্ডি পাউশের পুরো নাম হচ্ছে মূলত র্যান্ডি পাউশ কার্নেগি। তো আসলে ওই দিন যখন তিনি ওই লেকচারটি কিংবা ওই বক্তৃতাটি দিচ্ছিলেন তিনি আসলে সত্যিই জানতেন না এই লেকচারটি ছিল তার জীবনের শেষ লেকচার। কারণ এই লেকচারটি দেওয়ার পর কিংবা ওই বক্তৃতাটি দেওয়ার পর কিছুদিন পরেই তিনি কিন্তু মরণ ব্যাধি ক্যান্সারে কিন্তু আক্রান্ত হন। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর তিনি আর কিন্তু সুস্থ হয়ে উঠতে পারেনি, আর তার কোনো কিন্তু স্পিচ দেওয়া কিন্তু হয়ে ওঠেনি। তিনি তার ওই লেকচারে তার জীবনের প্রতিবন্ধকতা ডিঙানো, অন্যকে স্বপ্ন পূরণে সাহায্য করা এবং প্রতিটি মুহূর্তকে ধরে রাখার যে গুরুত্ব তা নিয়ে অনেক কথাই বলেছেন। তিনি বলেন, সময় হলো আপনার জীবনের সকল কিছু। একদিন দেখবেন আপনি জীবনে যা ভেবেছিলেন তার থেকে জীবনে অনেক কর্মই কিন্তু আপনি করতে পেরেছেন। র্যান্ডি পাউশের ওই দিনের সম্পূর্ণ লেকচার অনুষ্ঠানে ছিলেন জেফ্রি জেসলো নামের আসলে ওয়াল স্ট্রিট জার্নালের একজন কলামনিস্ট। মূলত তিনি ওই দিন ওই লাস্ট লেকচারের গল্পটি এই বইটিতে আসলে তুলে ধরেছেন। এই জন্য বইটির এখানে দেখেন র্যান্ডি পাউশ লেখা আছে, এরপর লেখা আছে প্রফেসর কার্নেগি মেলন, তারপর আরেকটা জিনিস লেখা আছে উইথ জেফ্রি জেসলো, অর্থাৎ মূলত জেফ্রি জেসলো যে আসলে কলামনিস্ট ছিলেন তিনি মূলত এই বইটাতে এই জিনিসগুলো লিপিবদ্ধ করেছেন। তো অনেক কথাই বললাম, এখন আমি মূলত আপনাদেরকে এই বই থেকে কয়েকটা টপিক আপনাদের সামনে তুলে ধরবো, যেহেতু এটা একটা সেলফ ডেভেলপমেন্ট বুক। তো বইটির যে কন্টেন্টস বা সূচিপত্র রয়েছে সেখানে আপনি দেখতে পাবেন যে মোট 6টি চ্যাপ্টার রয়েছে। চ্যাপ্টারগুলো হচ্ছে দ্য লাস্ট লেকচার, অর্থাৎ সর্বশেষ যে বক্তৃতাটা আছে তার সে বক্তৃতাটা। তারপরে হচ্ছে রিয়েলি অ্যাচিভিং ইউর চাইল্ডহুড ড্রিমস, অর্থাৎ বাস্তব হয়ে যাওয়া আমাদের শৈশবের স্বপ্নগুলো। তারপরে হচ্ছে অ্যাডভেঞ্চার্স অ্যান্ড লেসনস লার্নড, অর্থাৎ অভিযান এবং তিনি যা শিখতে পারলেন তার জীবনের পরতে পরতে। তারপরে হচ্ছে অ্যানাবলিং দ্য ড্রিমস অফ আদার্স, অর্থাৎ অন্যকে তাদের স্বপ্ন পূরণে কিন্তু সামর্থ্যবান করে তোলা, অর্থাৎ অন্যের স্বপ্ন পূরণে আপনি কিভাবে তাকে সাহায্য করবেন সেই জিনিসগুলো এই চ্যাপ্টারে রয়েছে। তারপর আছে ইটস অ্যাবাউট হাউ টু লিভ ইউর লাইফ, অর্থাৎ এটা হচ্ছে কিভাবে আপনি আপনার জীবনটাকে যাপন করবেন সেই সম্পর্কে ওই অধ্যায়টাতে কিন্তু দেওয়া হয়েছে। এবং সবশেষে আছে ফাইনাল রিমার্কস, বা এটাকে শেষ কথা বলতে পারেন। তো মূলত আমি এখান থেকে তো আসলে সব কিছু আলোচনা করবো না, আমি 2-1টা টপিক আপনাদের সাথে তুলে ধরবো। তবে আপনাকে এটা বলতে পারি যে বইটির টপিকগুলো খুবই সাদামাটা ইংলিশে কিন্তু লেখা হয়েছে, যে কেউ পড়লেই খুব সহজে কিন্তু এটা রপ্ত করতে পারবে। তো যেমন এখানে একটা চ্যাপ্টার আছে অ্যাডভেঞ্চার্স অ্যান্ড লেসনস লার্নড। তো এখানে 12 নম্বরে একটা আসলে টপিক আছে, সেটা হচ্ছে দ্য পার্ক ইজ ওপেন আনটিল 8 PM, অর্থাৎ 8টা পর্যন্ত পার্কটি খোলা থাকবে। একবার লেখক একটা পার্কে গিয়েছিলেন, পার্কে গিয়ে একজনকে তিনি জিজ্ঞাসা করলেন যে ভাই এই পার্কটা কখন বন্ধ হবে? তখন ওই ব্যক্তিটি বললেন যে স্যার আমাদের পার্কটি 8টা পর্যন্ত খোলা থাকবে, খোলা, বন্ধ বলে নাই কিন্তু। অথচ তিনি চাইলেই কিন্তু বলতে পারতেন যে আমাদের পার্কটি 8টা বাজে কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এখানে লেখক আরেকটা উদাহরণ দিয়েছেন, সেটা হচ্ছে লেখকের যখন আসলে ক্যান্সার ধরা পড়ে তখন লেখক জিজ্ঞাসা করেছিলেন ডক্টর স্মিথকে যে ডক্টর আমি আর কতদিন পর মৃত্যুবরণ করব? তখন ডক্টর তাকে খুব সুন্দর করে আসলে উত্তরটা দিয়েছিলেন। সেটা হচ্ছে ডক্টর তাকে বলেছিলেন ইউ প্রবাবলি হ্যাভ 3 to 6 months অফ গুড হেলথ, অর্থাৎ আপনি সম্ভবত আসলে আর 3 থেকে 6 মাস কিন্তু বেঁচে থাকবেন। ডক্টর কিন্তু এটা বলে না যে আপনি 3 থেকে 6 মাস পর মৃত্যুবরণ করবেন। তার মানে ডক্টর কিন্তু তাকে ইতিবাচক আনসার দিয়েছে, পজিটিভ আনসার দিয়েছেন। ঠিক এরকমই আমরা সবসময় নেতিবাচক জিনিসগুলো জানার চেষ্টা করি, কিন্তু আমাদের অপর পাশের মানুষটা যদি ইতিবাচক হয় সে কিন্তু আপনাকে ইতিবাচক উত্তরটাই দেওয়ার চেষ্টা করবে। আমরা সবসময় জানতে চাই আমি কখন মারা যাব, এই জিনিসটা কখন বন্ধ হবে, অর্থাৎ এভাবে
নেতিবাচক জিজ্ঞাসা না করে আপনি যদি পজিটিভলি উত্তর দেন, তাহলে কিন্তু সেটা আমাদের মনের মধ্যে কিন্তু আসলে ইতিবাচক একটা প্রভাব কিন্তু ফেলবে, যার কারণে আমরা কিন্তু আরও ওই সময়টা উপভোগ করার জন্য আরও নতুন উদ্যম কিন্তু পেয়ে থাকবো। এই জন্য লেখক বলেছেন যে আপনি কখনো কোনো অ্যান্সারকে নেতিবাচকভাবে না দিয়ে একই অ্যান্সারকে ইতিবাচকভাবে দেওয়ার চেষ্টা করুন, যাতে মানুষের ভিউ পয়েন্টটা কিন্তু পরিবর্তন হয়। এরপরে একই চ্যাপ্টারে 14 নম্বর আরেকটা আসলে টপিক আছে, সেটা হচ্ছে দ্য ডাচ আঙ্কেল। ডাচ আঙ্কেল জিনিসটা কি? ডাচ আঙ্কেল জিনিসটা হচ্ছে, অর্থাৎ সহজ কথায় যদি বলি আপনাকে, আমরা যখন আমাদের পরিচিত কারো কাছে কোনো সমস্যা নিয়ে যাই বা আমাদের কোনো সমস্যার ব্যাপারে জানতে চাই, তখন দেখা গেছে যে ওই মানুষগুলো আমাদের সমস্যাগুলো ক্লিয়ার করে বলে না। কেন ক্লিয়ার করে বলে না? হয়তো আমরা মনে কষ্ট পাবো কিংবা আমরা তার উপর রুষ্ট হব এই জন্য। অর্থাৎ কিছু রূঢ় কিংবা তিক্ত সত্যগুলো তারা চাইলেও কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারে না। হয়তো আমরা খারাপ ভাববো এই জন্য, কিংবা হয়তো আমার পরিচিত মানুষটা আমার ভালো চাচ্ছে না সেই জন্য। এই জন্য লেখক বলেছেন আপনি আপনার যে ল্যাকিং বা দুর্বল পয়েন্টগুলো রয়েছে, আপনার ওই পয়েন্টগুলো জানার জন্য সবসময় ডাচ আঙ্কেলের নিকটে যান। ডাচ আঙ্কেল মানে হচ্ছে অনেকটা তৃতীয় ব্যক্তির মতো, অর্থাৎ যে আপনার মুখের উপর আপনার যে তিক্ত সত্যটা, সেই তিক্ত সত্যটা আপনার মুখের উপর কিন্তু অনায়াসে কিন্তু বলে দিবে। অর্থাৎ আপনি কি ভাবলেন না, এটাতে তার কিছু আসবে যাবে না। এই জন্য আপনি আপনার সমস্যা সম্পর্কে জানতে চাইলে কোনো ক্লোজ মানুষের কাছে না গিয়ে, বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনের কাছে না গিয়ে আপনি আপনার ওই ডাচ আঙ্কেলের নিকট যান, যে আপনাকে মুখের উপর স্ট্রেট বলে দিবে আপনার সমস্যাটা কি, আপনার আসলে কোন জায়গাটা ইমপ্রুভ করতে হবে। যে কিনা আপনাকে বলবে তুই পড়ালেখা করিস না, তোকে মারতে হবে, কিংবা তোর হেয়ার স্টাইল ভালো না, তুই কথা বলতে শিখিস নি, তোর ম্যানার ভালো না, এই জিনিসগুলো আপনাকে বলে দিবে। এই জন্য লেখক বলেছেন যে আমাদের জীবনে একজন ডাচ আঙ্কেল কিন্তু খুবই প্রয়োজনীয়। যদি ডাচ আঙ্কেল থাকে, তাহলে আমাদের শেখার যে অপরচুনিটিগুলো সেটা আরও বেশি ইলাবোরেট হবে, আমরা আরও ভালোভাবে কিন্তু শিখতে পারবো। এরপর 5 নম্বর একটা চ্যাপ্টার বলেছিলাম, ইটস অ্যাবাউট হাউ টু লাইভ ইউর লাইফ, অর্থাৎ কীভাবে আপনি জীবনযাপন করবেন সেটা নিয়ে। তো এটার প্রথম একটা টপিক আছে, যেমন ড্রিম বিগ, অর্থাৎ বড় স্বপ্ন দেখুন আপনি, ঠিক আছে। যেমন লেখক উল্লেখ করেছেন যে তার বয়স যখন 8 বছর, তখন সর্বপ্রথম মানুষ চাঁদে কিন্তু পা রাখে। তখন চারপাশে মানুষ বিভিন্ন পরিস্থিতিতে কথা বলতেছিল যে দেশের মানুষ খেতে পাচ্ছে না, ওখানে অত কোটি কোটি টাকা, অত মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে মানুষ চাঁদে চলে যাচ্ছে। এই চাঁদে চলে যায় গিয়ে আসলে ফায়দাটা হচ্ছে কি, আমাদের কি কোনো আসলে লাভ হচ্ছে? তো লেখক বলেছেন ছোটবেলায় তিনি যখন দেখলেন যে মানুষ চাঁদে গিয়েছে, তখন তিনি ইন্সপায়ার্ড হয়েছেন। শুধু তিনি না, তার মতো আরও অনেক মানুষ কিন্তু অনুপ্রাণিত হয়েছিলেন এবং বর্তমানেও হচ্ছেন। তারা এখন অনেকে অনেক বড় বড় কাজ করছে, বড় বড় সায়েন্টিস্ট, তারা এখন অনেকে অনেক মিলিয়ন কিন্তু ডলার কিন্তু কামাচ্ছে। মনে হতে পারে যে এত টাকা খরচ করে এত বড় কাজ করা হচ্ছে, কিন্তু এটা মনে রাখতে হবে যে এটা অন্যদের জন্য কিন্তু অনুপ্রেরণার উৎস হতে পারে। এটা আমাদের কাছে ইমিডিয়েট মনে হবে যে এটা অনেক বড় অপচয়, কিন্তু আপনাকে ওই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এই বড় অপচয়টা করে আপনি কিন্তু অন্যের মনে কিন্তু স্বপ্নের যে বীজটা আছে সেটা কিন্তু আপনি বপন করে দিচ্ছেন। তো লেখক বলেছেন সবসময় বড় জিনিস দিয়ে আগাতে হবে, তাহলে মানুষ আপনাকে দেখে কিন্তু ইন্সপায়ার্ড হবে। তো এই বই থেকে আমি 3টা স্পেসিফিক লেসন শিখলাম। সেগুলোর মধ্যে ধরেন প্রথমটা হচ্ছে, র্যান্ডি পশ কখনো তার নিজের যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নটাকে ছেড়ে কিন্তু চলে যাননি, এবং পরে দেখা যায় যে তার স্বপ্নটা কিন্তু সত্যি হয়েছিল। তিনি বলেছেন যে আমাদের জীবনে সত্যিকারের তৃপ্তি তখনই আসবে যখন আমরা অন্যকে সাহায্য করতে পারবো, অন্যের স্বপ্ন পূরণে কিন্তু আমরা সাহায্য করতে পারবো। আর তিনি বলেছেন যে অন্যের দেওয়া সবচেয়ে সহজ উপদেশটাও কারো জীবনে কিন্তু অনেক বড় উপকারে কিন্তু আসতে পারে। আর লেখক আরও এখানে কিছু কথা বলেছেন, আপনি উপদেশ দেওয়ার সময় আপনার বয়সে কাউকে উপদেশ দিতে যাবেন না, সবসময় তাদেরকে উপদেশ দিন যারা ছোট বয়সে, যারা অনেক ছোট, কারণ তারা কিন্তু এই উপদেশগুলো আগে শুনেননি। আপনি যখন বলবেন তাদেরকে কোনো কিছু, তারা খুব উদ্গ্রীব হয়ে মনোযোগ দিয়ে কিন্তু আপনার উপদেশগুলো শুনবে এবং তাদের জীবনে কিন্তু কাজে লাগানোর চেষ্টা করবে। আপনার সমবয়সী কাউকে যদি বলেন, তারা এই জিনিসটা গুরুত্ব দিবে না, আরে ধুরু ভাই কী গুরুত্ব দিচ্ছে, ও নিজেই তো এরকম। কিন্তু আপনি যখন ছোটদেরকে কোনো উপদেশ দিবেন, তারা কিন্তু সেই জিনিসটা খুব সেন্স দিয়ে কিন্তু আসলে শোনার চেষ্টা করবে এবং তারা তাদের জীবনে কিন্তু এটা কাজে লাগানোর চেষ্টা করবে। তো এই বইটি থেকে আরেকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, মানে যেটা আমার গুরুত্বপূর্ণ বলতে যেটা আমার ভালো লাগছে সেটা নিয়ে আলোচনা করি। যেমন একটা চ্যাপ্টার হচ্ছে 33 নম্বর চ্যাপ্টার, সেটা হচ্ছে ট্রিট দ্য ডিজিজ নট দ্য সিমটম, অর্থাৎ রোগের চিকিৎসা করুন, লক্ষণের নয়। তো এখানে বলেছেন লেখক আসলে একজন, এখানে বলছে ইয়ার্স অ্যাগো আই ডেটেড এ লাভলি ইয়ং ওম্যান, অর্থাৎ আসলে 1 বছর আগে সে একজন সুন্দরী মহিলার সাথে আসলে ডেট করতে গিয়েছিল। তো ডেট করতে গিয়ে দেখা গেল যে সে আসলে ওই মহিলাটা কিন্তু মেন্টালি আসলে স্যাটিসফাইড না। ওই মহিলার $1000 উপর কিন্তু ঋণ ছিল। তো ঋণ থাকার কারণে সে সবসময় কিন্তু আসলে দুশ্চিন্তা যুক্ত থাকতো। তো ওই দুশ্চিন্তা থেকে উদ্ধার হওয়ার জন্য মহিলাটি প্রতি মঙ্গলবারে কিন্তু যোগ সাধনা করার জন্য বা যোগ ক্লাসে কিন্তু যেত, অর্থাৎ যাতে সে দুশ্চিন্তা থেকে রিলিফ পায়।
যেহেতু তার আসলে $1000 কিন্তু $1000 বেশি কিন্তু ঋণ রয়েছে, তাই সে দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার জন্য প্রতিদিন যোগ ব্যায়াম করার জন্য কিন্তু যেত। তো ওই মহিলাটি আসলে যোগ করার জন্য যেত ঠিক, কিন্তু তার কিন্তু ওই টেনশনটা কিন্তু কাজ করতো, অর্থাৎ তার স্ট্রেস তো রিডিউস হচ্ছে না, বরং প্রতি মঙ্গলবারে যে ওখানে যাচ্ছে তার কিন্তু আসলে তার যে ঋণ রয়েছে ওই ঋণের কিন্তু যে ইন্টারেস্টটা রয়েছে বা সুদটা রয়েছে ওইটা কিন্তু দিনে দিনে বৃদ্ধি পেতে লাগলো। অর্থাৎ তার যে ঋণ রয়েছে তার থেকে কিন্তু তার আসলে জমা দেওয়ার যে টাকাটা সেটা কিন্তু আরও বেড়ে যাচ্ছিল। তো লেখক যখন আসলে ওই মহিলার সাথে ডেট করতে গেল, তখন ওই মহিলাটিকে লেখক আসলে একটা পরামর্শ দিলেন যে আপনি প্রতি মঙ্গলবার রাতে 4 থেকে 5 মাস কাজ করেন, তবে আপনি আপনার সমস্ত ঋণ পরিশোধ করতে পারবেন। র্যান্ডি পাউশ এখানেও একটা জিনিস উপমা দিয়েছেন যে সর্বদা প্রথমে কিন্তু রোগের চিকিৎসার চেষ্টা করা ভালো, কারণ ওই মহিলাটির উপসর্গ ছিল চাপ এবং উদ্বেগ, আর তার রোগ যেটা ছিল সেটা হচ্ছে তার ঋণের টাকাটা। তো 4-5 মাস পর যখন সে আসলে প্রতি মঙ্গলবার রাতে পরিচারিকার কাজ হিসাবে আসলে করত, তখন সমস্ত তার পাওনাটাকে কিন্তু সে একসময় পরিশোধ করে ফেলে। এবং একইভাবে জীবনের যে কোনো সমস্যা হলে আসলে লেখক বলেছেন প্রথমে আমাদের রোগটাকে পর্যবেক্ষণ করতে হবে। রোগটাকে যদি আমরা পর্যবেক্ষণ করতে পারি তাহলে দেখা গেছে যে লক্ষণটা আছে ওই লক্ষণটা কিন্তু অটোমেটিকভাবে কিন্তু আসলে চলে যাবে। এই জন্য লেখক বলেছেন যে আপনি লক্ষণের চিকিৎসা না করে আগে রোগের চিকিৎসা করুন। আপনি দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার জন্য আপনি যোগ সাধনা করলে তো হবে না, বরং আপনি কিভাবে আপনি যে কারণে দুশ্চিন্তাতে পড়েছেন ওই কাজটাকে আপনাকে কিন্তু নির্মূল করতে হবে। এই টপিকটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। অর্থাৎ আপনি যে কারণে দুশ্চিন্তা পড়ে গেছেন সেই জিনিসটার চিকিৎসা না করে আপনি যদি নিজেকে রিলিফ রাখার চেষ্টা করেন ওখান থেকে, তাহলে কিন্তু পারবেন না। তো এই জন্য লেখক বলেছে যে ট্রিট দ্য ডিজিজ ফার্স্ট, নট দ্য সিমটম। তো যাই হোক, মাত্র 4-5টা টপিক আপনাদের সাথে আসলে আলোচনা করেছি। এখানে যথেষ্ট টপিক রয়েছে, মানে আপনি যেটাই পড়বেন সেটা আপনার কিন্তু ভালো লাগবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব বইটি অবশ্যই আপনারা কিনে ফেলুন, ঝটপট কিনে পড়তে শুরু করুন। আমারটা পেপার ব্যাক এডিশন, তবে পেপার ব্যাক এডিশন হলো আমার এই কপিটা কিন্তু খুবই ভালো পড়েছে। পেপার ব্যাক আপনি 150 টাকার মধ্যে পেয়ে যাবেন, আর যদি অরিজিনাল কপি কিনতে চান সেক্ষেত্রে 600-700 টাকা কিন্তু লাগতে পারে। তো সব শেষে সবাইকে সাজেস্ট করব যদি বেটার লাইফ লিড করতে চান, যেমন এখানে বলেছে ইট কুড চেঞ্জ দ্য ওয়ে ইউ লিভ ইউর লাইফ, অর্থাৎ আপনি যে ওয়েতে আপনার লাইফটাকে লিড করতেছেন বর্তমানে সেটাকে কিন্তু পরিবর্তন করে আপনার লাইফটাকে আরও স্বাচ্ছন্দ্যে ত্বরান্বিত করার ক্ষেত্রে বইটা কিন্তু সাহায্য করতে পারে। তো আপনি চাইলে আসলে দ্য লাস্ট লেকচার বইটি সংগ্রহ করতে পারেন। আর যদি এরকম বইয়ের নতুন রিভিউ চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটন অল নোটিফিকেশন করে দিবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর কে বইটি পড়েছেন চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। সবশেষে এতটুকু বা এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।